প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান করোনা এবং করণীয়তে। আমি আছি বরাবরের মতোই ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, আমরা মনে করছি যে সংক্রমণ কিন্তু কমেছে, কিন্তু মৃত্যু সংখ্যা কিন্তু কমেনি। মৃত্যুর তালিকা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে এবং এই মুহূর্তে করোনার যে আতঙ্ক আমাদের মাঝে রয়েছে কিনা, আসলে করোনা আছেই কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং দর্শক, আসলে কি অবস্থায় আছে বাংলাদেশ এবং সংক্রমণের মাত্রা, বা আমরা যেটি বলি যে আসলে সামনে যে প্রতিষেধক ভ্যাকসিন, যেই টিকাটি আমরা করোনার জন্য প্রতিষেধক হিসাবে নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে বলে আমরা যেটি মনে করছি, সেটি আসলে কতটুকু কার্যকরী হবে, কতটুকু নিরাপদ হবে বাংলাদেশের মানুষের জন্য, কবে নাগাদ এই ভ্যাকসিনটি অ্যাভেলেবল করা যাবে, এই বিষয়গুলো আমাদের মনে কিন্তু সবসময় ঘুরপাক খাচ্ছে। এই বিষয়গুলো আলোচনায় থাকবে এবং আজকে দর্শক মণ্ডলী, আমরা করোনার সাম্প্রতিক যে অবস্থা, সেই অবস্থাগুলো নিয়ে জানবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশের সেরা দুজন চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানী যারা কাজ করছেন এই কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে। আপনারা জানেন যে সারা বিশ্বে এই মহামারীটি ছড়িয়ে পড়েছে, তার একটি ছিটে ফোঁটা হলেও এটি কিন্তু দক্ষিণ এশিয়ায় মারাত্মক আকারে আকার ধারণ করেছে এবং সংক্রমণের মাত্রা কিন্তু অনেক বেশি। দর্শক, চলে যাই আমাদের সাথে আজকে কে আছেন আমাদের অতিথি আমাদের স্টুডিওতে এবং আমাদের অনলাইনে। আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অধ্যাপক ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিওতে। ধন্যবাদ। আমরা জানি যে এই মুহূর্তে আপনি এই করোনার সময় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছেন এবং আগামীতেও আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন এই প্রত্যাশা করছি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন একজন ডেন্টাল সার্জন ডাক্তার ফারিয়া তাবাসসুম। ডাক্তার ফারিয়া তাবাসসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার এই অনুষ্ঠান করোনা এবং করণীয় থেকে। আমি ডাক্তার শাহেদ ইমরান। জি, ডক্টর ফারিয়া, ধন্যবাদ শাহেদ ভাই। জি ভালো আছেন? জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এই করোনাকালে। আমি জানি আপনি রোগী যে সেবা দিচ্ছেন এবং এরকম একটি সময় আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সরাসরি আপনাদের প্রশ্ন নিয়ে থাকি। আপনাদের মনের কথা মন খুলে আপনার প্রশ্নটি করুন এবং আপনার সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো অবশ্যই। তার আগে আমাদের এটিএন বাংলার সর্বশেষ আপডেটটি প্রতিবেদন একটি রয়েছে, সেই প্রতিবেদনটি দেখেই আমরা আলোচনায় আসবো। মৃত ব্যক্তিদের মধ্যে 21 জন পুরুষ ও 5 জন নারী। সবশেষ 12,669টি নমুনা 869টি নমুনা পরীক্ষায় 1,488 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় 11.56%। মোট আক্রান্তের সংখ্যা 3,62,043। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,625 জন। এই নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা 2,73,698। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 75.60%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 16 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সুতরাং দর্শক, বুঝতেই পাচ্ছেন যে সংক্রমণ এবং মৃত্যু কোনোটি কিন্তু এখনো ছেড়ে যায়নি। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। অধ্যাপক ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল, আপনার কাছে শুরুতেই আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম এটিএন বাংলার, যে সংক্রমণ এবং মৃত্যু দুটোই কিন্তু রয়েছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি ভীতি কম কাজ করছে, বা অনেকেই ধারণা করছেন যে আসলে করোনা বাংলাদেশে আছেই কিনা। আমরা আসলে কোন দশায় রয়েছি করোনার এই সংক্রমণের, আপনার কাছে একটু জানতে চাই। করোনা আমাদের দেশে তো চলছেই, হয়তো আগের চাইতে তুলনামূলকভাবে কিছুটা কমে থাকতে পারে সংক্রমণের মাত্রাটা, কিন্তু করোনা আছে এবং আরও বহুদিন থাকবে, এটা আমরা আশঙ্কা করি আর কি। কারণ যে সংক্রামক রোগগুলো পৃথিবীতে হয়, সেগুলো অতীতে যেসব সংক্রামক রোগগুলো যেভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে, এটাও সেরকমভাবে যাবে। কারণ এটা আসলে নির্ভর করে, আমরা যেটা একটা কথা বলি যে হার্ড ইমিউনিটির ব্যাপারগুলো আসছে। জি, তো একটা বেশি সংখ্যক মানুষ যখন ইনফেক্টেড হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, তখন এটা আস্তে আস্তে কমবে। কিন্তু এখনও পৃথিবীতে তো ওই পর্যায়ে যায়নি। জি, অন্য আমাদের জানি স্প্যানিশ ফ্লুগুলো যেগুলো ছিল, সেগুলো যেতে প্রায় 4 বছর 5 বছর লেগে গেছে এটা ওই মাত্রা কমে আসতে। তো এখানেও কিন্তু এই ধরনের বিষয় আসবে আর কি। তো সুতরাং আমাদের দেশ থেকে এখন চলে যাবে বা কোনো দেশে চলে যাবে সেটা কোনো ব্যাপার না। ভ্যাকসিন আসলে একটা সম্ভাবনা থাকবে যে ভ্যাকসিন দিলে এটা দ্রুত হয়তো এটা কমার সম্ভাবনা থাকবে। আর যতদিন পর্যন্ত ভ্যাকসিনটা আমাদের মার্কেটে না আসছে, জনগণ না পাচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এটা
আমরা যতটা বেশি এক্সপোজড হবে একজন থেকে আরেকজনের প্রতি, তখনই এটা আমাদের মানে স্বস্তিতে থাকার কোনো সুযোগ আসলে নেই। আবু হায়না মুস্তাফা কামাল স্যার, আপনি খুব সুন্দর করে এই বিষয়টি বললেন। তবে আপনি যেটা বলছেন যে সংক্রমণে অনেকটা কম বলে মনে হচ্ছে, কিন্তু মৃত্যু সংখ্যা বেড়েছে। তার মানে এটার যে মারাত্মক যে একটা সংক্রমণ হওয়ার পরে যে মারাত্মক যে দশায় চলে যায় আমাদের রোগীরা, আমরা বলি অনেক সময় ভেন্টিলেশনে যেতে হয়, অনেক সময় এই রোগটি কিন্তু মারাত্মক আকার ধারণ করছে, এবং যাদের কোমরবিডিটি আছে, যাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তারাও কিন্তু এর আরও বেশি ঝামেলায় পড়ে আছেন। আমি একটু জানতে চাচ্ছি এই পর্যায়ে যে আমাদের কিন্তু অনেক সংখ্যক মানুষ কিন্তু এই ভুগেছে এই কোভিড-19 এই রোগটিতে। কোভিড-19-এর পরবর্তী সময়, অর্থাৎ রোগ পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে দুর্বলতা এবং হার্ট অ্যাটাক সহ অনেকগুলো রোগে কিন্তু তাদের ভুগতে হচ্ছে। স্যার, আপনি যদি একটু বলেন যে এই সমস্যাগুলো আসলে লং কোভিড সিমটম বা লেট কোভিড সিমটম যেটাই বলি আর কি, স্যার যদি আপনি এই বিষয়টি আমাদেরকে একটু বলেন। এখন একটা মানুষ করোনা মানে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে আমরা যে প্রেজেন্টেশনগুলো দেখি, আমরা প্রথমে বলি একটা মাইল্ড ফর্ম, যেটা শুধু জাস্ট ফ্লু লাইক সিমটমের মতো হতে পারে, এবং সেখান থেকে ভালো হয়ে যেতে পারে। আবার কিছু মানুষ আছে তার চাইতে একটু বাড়বে, শ্বাসকষ্ট হবে। স্যার, এই বিষয়টি নিয়ে একটু আপনার সাথে আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শাহানা বেগম। জি মা, আপনার সমস্যাটি বলুন। আমার সমস্যা হয়েছে, আমার ওই বুক, পিঠ, বিশেষ করে পিঠ ব্যথা করে। পিঠের বাম পাশে এক জায়গায় একটু গোটা গোটা মনে হয় যেন অবশ অবশ। জি, বুঝছেন? আমার ওই থাইরয়েড আছে, হাঁপানি আছে, আর হাঁপানির জন্য আমি ওই অ্যাজমাসল ব্যবহার করি। আপনার বয়সটি কত মা? আমার বয়স 60-এর উপর। 60-এর উপরে। আপনার ডায়াবেটিস আছে? ডায়াবেটিস 8.8 মাপছিলাম মাসখানে আগে, আছে তবুও একটু। আচ্ছা, এখন আপনি কি সমস্যা, মানে কি জানতে চাচ্ছেন আমাদের কাছে? আমার ওই পিঠ ব্যথা করে, পিঠ ব্যথা, তারপরে পিঠের বাম পাশে ওই একটু জায়গায় অবশ অবশ লাগে, গোটা গোটা আছে এখানে। জি, সুতরাং এই চিকিৎসার কোনো প্রশ্ন আছে? এটা আসলে জি মা, আপনি শুনুন, আমাদের আসলে আপনার এই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যিনি রয়েছেন, আপনার এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমাদের আসলে টিএন বাংলায় গ্রামান্তর প্রান্তর থেকে মানুষজন ফোন করে। আমি যেটুকু বুঝলাম যে 60 বছর 60 ঊর্ধ্ব একজন মহিলা, উনি ওনার সমস্যাগুলো নিয়ে বলছিলেন। স্যার, কি সমাধান হতে পারে তার জন্য? আচ্ছা, যদিও এটা মানে আমাদের এই টপিকের মধ্যে পড়ে না আর কি, এটা ভিন্ন ধরনের। ওনার 60 বছর বয়স, ফিবেল পেশেন্ট, ব্যাক পেন হচ্ছে। এটা আমরা এই বয়সে যেটা সচরাচর যেটা দেখি আমরা অস্টিওআর্থ্রাইটিস বলি, বা স্পন্ডাইলোটিক চেঞ্জ, যেগুলো এটা সম্ভাবনা সবচেয়ে বেশি পিছনে ব্যাক পেন হওয়ার জন্য। তো সেটা অবশ্য এগুলো কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, এটা এক্সরে করলে অনেক সময় বোঝা যাবে, বা এটা খুব তীব্র ব্যথা হলে কিছু আমরা পেন কিলার দেই, বা এরকম বয়সে আমরা যাদের ব্যাক পেন হয়, অস্টিওআর্থ্রাইটিস থাকতেই পারে এই বয়সের মানুষের। ইনফ্যাক্ট বলতে গেলে 90%-এর বেশি মানুষেরই থাকবে, কিন্তু কারো সমস্যা হবে, কারো হবে না। যাদের সমস্যা হবে তাদেরকে আমরা তো ইউজুয়ালি কিছু বিধিনিষেধ দেই আর কি, যে আপনি এই কাজগুলো করবেন না, বিশেষ করে নিচে মেঝেতে পিঁড়িতে বসে কাজ করা, বা সামনের দিকে নুয়ে কাজ করা, বা কোনো ভারী জিনিস টানাটানি করা, হ্যাঁ, এই বিষয়গুলো যেন না করে, তাহলে কিন্তু ব্যথা অনেক কম থাকবে। নিচে বসলে মানে শুধু যে ব্যাক পেন হবে ইনার তা কিন্তু না, ওনার ঘাড়ে ব্যথা হতে পারে, ওনার হাঁটুতে ব্যথা হতে পারে, যে জায়গাগুলোতে অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ বেশি হয়। সুতরাং ওনার হয়তো বা ওগুলোতে আছে, বা ইন ফিউচারে হতে পারে। তো এদের ক্ষেত্রে আমাদের কমন কিছু ইনস্ট্রাকশন, যে দাঁড়ানোর কিছু ভূমিকা থাকবে, যে একদম সোজা দাঁড়াবে না, একটানা অ্যাট এ টাইম 2 ঘন্টার বেশি যেন একই পজিশনে না থাকে, একটানা বসেও থাকবে না, একটানা দাঁড়িয়েও থাকবে না, পজিশন চেঞ্জ করতে হয়। আর কিছু তো এক্সারসাইজও আছে, ব্যায়াম ট্যাম করলেও ভালো থাকে। আর যদি খুব বেশি ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিছু হালকা প্যারাসিটামল, সবচেয়ে নিরাপদ। আমরা যদিও প্যারাসিটামল এক্সটেন্ডেড ফর্মে থাকে, ডোজটা একটু বেশি থাকে, এগুলো যদি 2 বেলা করে খাই তাহলে কিন্তু অনেক রিলিফ হয়। কারণ যেহেতু আমরা রোগটা কিওর করতে পারবো না, আমরা যদি শুধুমাত্র উপসর্গ কমাতে পারবো, সেক্ষেত্রে আমাদের ওরকম কোনো অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্টে যাওয়া ঠিক হবে না, যে কোনো রোগটির চিকিৎসা আসলে প্রয়োজন। সেক্ষেত্রে সে নিশ্চয়ই আরো কিছু ইনভেস্টিগেশনসের প্রয়োজন পড়বে আর কি, তখন হয়তো স্পেসিফিক কিছু চিকিৎসা আসতে পারে। তবে এটা ব্যথার জন্য আমরা জাস্ট সিম্পলি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে বলি আর কি।
এটা আর নিয়মগুলো মেনে চলা। সুতরাং মা যিনি প্রশ্ন করেছেন, আমি আমার বিশ্বাস যে আপনি আপনার সমস্যাটি বুঝতে পেরেছেন। আমাদের যিনি মেডিসিন বিশেষজ্ঞ উনি কিন্তু আপনারা এই সমস্যাগুলো নিয়ে বলেছেন। স্যার, যেটি বলছিলাম যে পোস্ট কোভিড যে সিমটম, এগুলো নিয়ে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আরেকটি দর্শকের প্রশ্ন নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমাদের কাছে প্রশ্ন আপনার। উত্তরা থেকে রেহনা হোসেন বলছিলাম। জি জি, আপনার সমস্যাটি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স 55। আমার এই সাম্প্রতিক মানে কয়েকদিন যাবত আর কি এত শরীর ঘামে, জি মানে বলার মতো না। মানে আমি একটার পর একটা কাপড় চেঞ্জ করতে থাকি, তারপরে দেখা যাচ্ছে আর প্রচুর পানি পিপাসা লাগে। আচ্ছা, এর সাথে আপনার আর কি কি সমস্যা রয়েছে? এমনি আর কোনো সমস্যা নেই, আল্লাহর মতে ভালো আছি। তো মাঝখানে একটু তাও 2-3 মাস আগে আর কি ওই মূত্রনালীতে পাথর হয়েছিল, ওই ইবনে সিনার মেডিসিনের ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছেন। এখন আপনার মূল সমস্যাটি হচ্ছে যে ওষুধের মাধ্যমে আল্লাহর রহমতে ওটা মাপ হয়েছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই যে শরীর ঘামাটা একদম কমতেছে না, ইদানিং আরো বেশি হইতেছে। জি মা, আমরা বুঝতে পেরেছি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা। স্যার, আমরা একটু দর্শকের উত্তরটি জানতে চাই। আচ্ছা, এখন ওর বয়স কত হবে? 55 বছর বলছেন। কোনো ডায়াবেটিস, প্রেসার এগুলো তেমন কিছু নাই বলছিলেন। তাহলে এটা একটা হতে পারে গরমের জন্য, তো ন্যাচারালি হতে পারে, হয়তো উনি এটা নোটিস করছে বেশি আর কি। আর তাছাড়া রোগের বিষয় যদি আমরা চিন্তা করি তাহলে তো আমাদের থাইরয়েড ডিজিজ, হাইপার থাইরয়েডিজম প্রশ্ন আসবে আর কি, যে ধরনের কোনো সমস্যা তার আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা লাগবে। আর উনি আর একটা বেশি বলেছেন যে উনার খুব মানে পানি পিপাসাও লাগছে। উনার হয়তো ইদানিং কালে কোনো ব্লাড সুগার করা আছে কিনা, আমার মনে হয় এটা একটু দেখা দরকার। ডায়াবেটিসের কোনো এটি উপসর্গের মধ্যেই পড়ে যায়, কিছুটা আসে আর কি এরকম। তো এইগুলো একটু খেয়াল করা দরকার। আর না হলে তো থাইরয়েড ফাংশন টেস্ট আমরা করে দেখব। অথবা একটা যেটা হলো যে আমরা বললাম যে একটা উনি অত মানে এই গরম ওয়েদারের জন্য হচ্ছে উনি নোটিস করছেন বেশি, এরকম কিছু হতে পারে আর কি। আর তাছাড়া আমরা জানি প্রকৃতিগতভাবেই কিছু মানুষ ঘামবে বেশি, কিছু মানুষ কম ঘামবে, এগুলো নির্ভর করে বডিতে সুয়েট গ্ল্যান্ডের নাম্বারের উপরে। কিছু কিছু মানুষ আমরা দেখি যেমন হাত পা তলা প্রচণ্ড ঘামে, কিন্তু পুরো শরীর ঘামছে না, এবং শীতকালেও ঘামছে। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, এগুলো কোনো সমাধান না আসলে। তাদের হাতে পোস্টমেনোপজাল যে সিনড্রোম যেগুলো থাকে, সিনড্রোম সেখানেও কিন্তু আমরা এই ধরনের সমস্যাগুলো সেটা একটা হতে পারে, ওগুলো হতে পারে। যেহেতু মহিলা উনি বলছেন শুধু ঘাম হয় না, ওগুলো একটা যে ফ্লাশিং বলি আমরা, যে হঠাৎ করে বলবে যেন শরীরটা জ্বলে গেল একটা, হ্যাঁ, তার সাথে কিছুটা ঘাম, প্যালপিটেশন হওয়া, একটা অ্যাংজাইটি থাকা, এই ধরনের কমপ্লেইন থাকার কথা, শুধু ঘাম হওয়ার কথা না। জি, ধন্যবাদ স্যার আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আমাদের দর্শকের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। স্যার, আমরা যে প্রশ্নে ছিলাম যে আসলে পোস্ট কোভিড সিমটম, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে কোভিড পরবর্তী সমস্যাগুলো, দুর্বলতা, বিষাদগ্রস্ততা, এই যে সমস্যাগুলো রয়েছে, এগুলো আসলে উত্তরণের ক্ষেত্রে কি উপায় রয়েছে বলে মনে করেন স্যার? আচ্ছা, মানে করোনা আক্রান্ত হওয়ার পরে আমরা তো বলছি ম্যাক্সিমাম পেশেন্টই মাইল্ড ফর্ম থেকে বা মডারেট ফর্ম থেকে ভালো হয়ে যাবে। কিছু কিছু পেশেন্টের খারাপ হতে পারে, আমরা যেটাকে বলি সিভিয়ার বা ক্রিটিক্যাল পেশেন্ট, যেগুলো আমরা অ্যাকিউট কমপ্লিকেশনস হিসেবে মানে চিন্তা করি এবং ওইভাবে ট্রিটমেন্টও করি আর কি। এবং তারপরেও কিন্তু যারা ভালো হয়ে যাবে, এরপরে ভালো হয়ে যাওয়া ভাইরাস নেগেটিভ হয়ে গেছে, পুরোপুরি সুস্থ থেকে চলে গেছে, তারপরে কিন্তু অনেক পেশেন্ট আসছে বা আসবে ভবিষ্যতে, যারা নতুন করে কিছু সমস্যার কথা বলতে পারে। কারণ দেখা গেছে যে করোনা ভাইরাস কিন্তু শুধু যে ফুসফুসে ইনফেকশন করে তা না, এটা কিন্তু আমরা বলি যেটা যে H2 একটা রিসেপ্টর বডি যেখানে যেখানে থাকবে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা ড্যামেজ করতে পারে। তার মধ্যে ব্লাড ভেসেল আছে, হার্ট আছে, কিডনি আছে, লিভার আছে, ব্রেন আছে, ইন্টেস্টাইন আছে, এসব জায়গায় যে কোনো জায়গায় হতে পারে। অর্থাৎ সারা দেহে কিন্তু আসলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। জি, সুতরাং এইগুলো দেখা গেছে যে কিছু কিছু মানুষের যারা ভালো হয়ে যাওয়ার পরে হার্টের যে ইমেজিং টেস্টগুলো করার পরে দেখা গেছে তাদের যে হার্টে কিন্তু ড্যামেজ আছে, যারা 3 মাস 4 মাস পরে। তো এই পেশেন্টগুলো কিন্তু ভবিষ্যতে হার্টের প্রবলেম ফেস করতে পারে, যেমন তাদের কোনো অ্যারিথমিয়া হতে পারে, বা একসময় কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে। তারপরে লাংসের ইভেন যারা মাইল্ড কেস, মানে খুব অল্পতেই ভুগে ভালো হয়ে গেছে, এরকম রেকর্ড আছে তাদের ক্ষেত্রে, যে তারাও দেখা গেল যে 3 মাস পরে বা 4 মাস পরে ইমেজিং করে পাওয়া গেছে তাদের আসলে মায়োকার্ডিয়াল ড্যামেজ আছে। অর্থাৎ হার্টের উপরে একটা কিন্তু হার্টের সমস্যার ঝুঁকি কিন্তু বেড়ে যায় থাকে। আমার লাংসের জন্য সবচেয়ে বেশি হয় আর কি এখানে ইনফেকশন, যেটা নিউমোনিয়া হয়, আমরা তারপরে ওই যে সাইটোকাইন স্টর্ম সিনড্রোম, ড্যামেজটা সবচেয়ে বেশি ওখানে হয়।
তারপরে মাইক্রোথ্রম্বে ফর্মেশন হচ্ছে। এগুলো কিন্তু পরবর্তীকালে যখন ইনফ্লামেশনটা বন্ধ হয়ে রিকভারি হয় তখন কিন্তু ফাইব্রোসিস, আমরা জানি বডিতে যে কোনো ইনফ্লামেশন মানে রিকভারি হচ্ছে, রিকভারি মানে হচ্ছে ফাইব্রোসিস। ফলে লাংসে যদি ফাইব্রোসিস হয় এগুলো কিন্তু এই প্রসেসটা কিন্তু একটা সময় লাংসের যে নরমাল ক্যাপাসিটি একটা ক্ষতি থেকে ড্যামেজ হয়ে যাবে, নন ফাংশনিং হয়ে যাবে। ফলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের পেশেন্টের কিছু প্রবলেম থাকতেই পারে রেসপিরেটরি। ডাক্তার ফারিয়া তাবাসসুম, একজন দন্ত চিকিৎসক হিসেবে আমরা দেখেছি যে শুরু থেকে আপনি কিন্তু একেবারেই ফ্রন্ট লাইনে কাজ করেছেন এবং বিভিন্ন মানুষকে সেবা দিয়ে গেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আমরা এই কোভিড-19 এই রোগটির যে ভাইরাস হিসেবে আমরা বলি করোনা ভাইরাস, অথবা আমরা যদি বলি SARS-CoV-2, এই ভাইরাস প্রবেশদ্বার হিসেবে কিন্তু মুখগহ্বরটি কিন্তু একটি বড় অংশ। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে একজন ডেন্টাল সার্জন হিসেবে আপনাদের কাছে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, মুখের যত্ন বা মুখগহ্বরের যত্ন এই কোভিডকালীন সময় কিভাবে করা যায়, এবং যেহেতু মুখ দিয়ে প্রবেশ করে সুতরাং সেক্ষেত্রে কি কি পরামর্শ রয়েছে রোগীদের জন্য আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে কোভিডের সময় যে শুধু কোভিড নিয়ে আমরা ভাবছি ব্যাপারটা তা না, সাথে সাথে যে আমাদের সবসময় ডেন্টাল হেলথ সেটা নিয়েও ভাবতে হবে। কারণ হচ্ছে ডেন্টালে যদি এই মুহূর্তে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে তাকে কিন্তু ঘর থেকে বের হতে হবে মানে অযথাই। এই জন্য আমরা চাচ্ছি যে যাতে পেশেন্টরা এমন ভাবে থাকুক যেন তার কোভিড আক্রান্ত হলেও যেন তার একটা সেফ কন্ডিশনে সে থাকতে পারে, আবার তাকে যেন হসপিটালও না যেতে হয় দাঁতের জন্য। সেভাবে আমি বলছি যেটা হচ্ছে আমরা 1% ভায়োলিন দিয়ে আমরা কুলি করতে বলি, গড়গড়া বা কুলি করতে বলি। এটা করলে হচ্ছে যে আপনার ভাইরাল যে অ্যাটাকটা বর্তমানে আমরা এভাবে বলছি যে কোভিড এর এইটা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি 1% ভায়োলিন দিয়ে যদি আমরা কুলি করি। আর দাঁতকে যদি আমরা সবসময় নিয়মিত যত্ন নেই, সকালে দাঁত ব্রাশ করা, সকালে নাস্তার পর, রাতে ঘুমানোর আগে, সেক্ষেত্রে তার যদি দাঁতটা সুন্দর সুস্থ থাকে তাহলে তাকে কিন্তু ওনাকে আবার আর দাঁতের ডাক্তারের কাছে কিন্তু যেতে হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এভাবে বলছি যে আপনারা 1% ভায়োলিন দিয়ে কুলি করবেন আর হচ্ছে সঠিক পদ্ধতিতে দাঁত ব্রাশ করবেন, যেন এই সিচুয়েশনে কোনো মতে যাতে কোনো ইমার্জেন্সি ক্রিয়েট না হয় দাঁতে। এভাবে আমরা কি তাদেরকে সাজেস্ট করছি। জি, এই পরামর্শগুলো খুবই জরুরি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে কে আছেন আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনছি, কে বলছিলেন? জি, আমি মোহাম্মদ আলামিন হোসেন বলছি পাবনা জেলা থেকে। জি, আসলে আমার আম্মার সমস্যা স্যার, মানে আমার ডায়াবেটিস আছে এবং হাই প্রেসার আছে, কিন্তু ওনার সমস্যা হচ্ছে ডায়াবেটিস ইরেটিং কন্ট্রোল আছে, মানে করোনার কারণে ভালো ডাক্তার দেখানো একটু সমস্যা হচ্ছিল আর কি। ওনার সমস্যা এখন ওনার শরীরের ভিতরে কাঁপে, হাত পা কাঁপে বলে, মানে গত কয়েকদিন ধরে অনেকটাই অসুস্থ। ডাক্তার দেখানোর পরে ডায়াবেটিসের ওষুধ দিয়েছে, এখন মোটামুটি সুস্থ। ওনার বয়স 50। ওনার এখন সমস্যা হচ্ছে উনি প্রচন্ড ঘাম হয়, হাত পা ওনার কাঁপে, শরীর কাঁপে। জি, এটার কি সমাধান হতে পারে? আমরা ধন্যবাদ। দর্শক, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠানটি। আমরা নিশ্চয়ই আপনার মায়ের এই সমস্যাটি নিয়ে অবশ্যই গুরুত্ব দিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন এই বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আবু হেনা মুস্তফা কামাল। স্যারের কাছে যাওয়ার আগে আমরা ডক্টর ফারিয়া তাবাসসুম, আপনার কাছে যে বিষয়ে ছিলাম যে আপনি বলছিলেন যে মুখের যত্নের কথা বলছিলেন, যে আমাদের কিন্তু যাপিত জীবনে অনেক পরিবর্তন এসেছে। আমরা জীবনে অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে, আমাদের কার্য বিধিতে অনেক পরিবর্তন করতে হয়েছে। সুতরাং আপনি যে কথাগুলো বলছিলেন যে মুখের যত্ন নেওয়াটা খুব জরুরি, আপনি খুব গুরুত্ব সহকারে এটি বলছেন। কিন্তু আমরা জানি যে টেলিমেডিসিন একটি জনপ্রিয় সেবা। আপনি এই সেবার সাথে যুক্ত ছিলেন এবং আপনি নিজেও কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন। এই বিষয়ে যদি আমাদের কাছে বলেন যে সাধারণ মানুষ কি কতটুকু এই সেবার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে পারে? আসলে করোনার মানে কোভিডের এই সময়টাতে আমাদের টেলিমেডিসিনটা অনেক কাজে লেগেছিল। যখন কেউ ঘর থেকে বের হতে পারছিল না, কারোর সাথে কোনো মানে ডক্টরের কাছ পর্যন্ত পৌঁছাতে পারছিল না, হসপিটালে জায়গা ছিল না, সেই সময়টা, সেই ঈদের ওই সময়টাতে খুব ক্রাইসিস, যখন হসপিটালে অক্সিজেনের শর্ট করে, মানে অক্সিজেনের অভাবে অনেক মানুষই তখন মারা যাচ্ছিলেন, যেতে পারছিল না, হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না। তো ওই সময়টা আমরা যেটা করলাম, যে আমরা যেটা দেখলাম অ্যাজ এ ডেন্টাল সার্জন হিসেবে, আমরা তখন বসে থাকিনি। আমার একটা ফিমেল ডেন্টাল সার্জন সব বাংলাদেশ নামক একটা ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমরা সমস্ত ফিমেল
ডেন্টাল সার্জনরা এক হয়ে, আমার সাথে অনেক ডক্টর আছেন ফিমেল ডেন্টাল সার্জনরা, সবাই আমরা এক হয়ে তখন আমাদের ফোন নাম্বারটা আমরা মিডিয়াতে ছেড়ে দিই। একটা ফরম্যাট অনুযায়ী আমরা ফোন নাম্বারটা সবাইকে দেই এবং তারা আমাদেরকে ফোন করে। এখন আমাদের পেশেন্ট সংখ্যা প্রায় 1000-কে ছাড়িয়ে গেছে। ওই সময়টা আমরা শুধুমাত্র ফোনে চিকিৎসা দিয়ে আমরা চেষ্টা করতাম যারা পেশেন্টরা বাসায়, যারা মাইল্ড থেকে মডারেট কেসগুলো, এই পেশেন্টরা যেন বাসাতেই থাকে। সবার কিন্তু হসপিটালে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এবং আপনারা এই সময়টিতে আসলে টেলিমেডিসিনের মাধ্যমে, জি ডক্টর ফারিয়া তাবাসসুম, আপনার কাছে একটু বলতে চাই যে সেটি হলো যে আপনারা টেলিমেডিসিনের মাধ্যমে ডেন্টাল সার্জারির বা দাঁতের যে সুচিকিৎসার প্রয়োজন রয়েছে, এই সেবাগুলো আসলে সবকিছুই কিন্তু টেলিমেডিসিনের মাধ্যমে দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে আপনাদের উপরে কাছে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ রয়েছে যে আপনাকে একেবারে রোগীর সাথে থেকে অনেক সময় চিকিৎসা করতে হয়। তো সেক্ষেত্রে আসলে আপনারা রোগীদের কিভাবে সেবা দেবেন, বা সেক্ষেত্রে কি আসলে চেম্বারে যেতে হবে কিনা বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন আছে কিনা, ডাক্তার ফারিয়া? আচ্ছা, আমরা পেশেন্টরা যখন এখন ফোন করছে বা আমরা যেটা করছি যে আমরা মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করছি যে যতটুকু সম্ভব যেন পেশেন্টরা ঘরে থেকে সুস্থ থাকার চেষ্টা করে, হ্যাঁ, তাদের ব্যাপারে। কিন্তু যাদের ইমার্জেন্সি ক্রিয়েট হয়, কিছু কিছু ট্রিটমেন্ট কখনোই ডেন্টালের বাসায় শেষ করা যায় না, হসপিটালে যেতেই হয়। সেই ক্ষেত্রে আমরা সমস্ত ডেন্টাল সার্জন কিন্তু এখন ট্রিটমেন্ট দিচ্ছি। আমি নিজে স্পেশালি বলবো যে আমি প্রতিদিনই হসপিটালে যাচ্ছি। আমাদের যাদের যাদের যেভাবে যাওয়ার কথা রোস্টার করে বা যেভাবে, আমরা সমস্ত ভাবে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি। যদি ইমার্জেন্সি হয় অবশ্যই পেশেন্টটা হসপিটালে যাবে, চেম্বারে যাবে, কারণ ইমার্জেন্সি মানে কোনো কিছুর জন্য কোনো কিছু আসলে থামিয়ে রাখা যায় না, যেহেতু এটা শরীরের ব্যাপার, এটাকে তো আসলে এভাবে রাখা যায় না। তো দাঁতের ট্রিটমেন্টের জন্য হসপিটালে অবশ্যই যাবে। এখন সমস্ত চেম্বারে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আমরা কোভিড এর জন্য সমস্ত যে প্রিকশন গুলো নিয়ে, যেমন হসপিটালে যদি যখন পেশেন্টরা আসবেন তারা যেন বিভিন্ন ভেহিকলে না ওঠেন, একটা ট্রান্সপোর্টে মানে অনেক বেশি মানুষের গ্যাদারিংটা অ্যাভয়েড করে সরাসরি যেন বাসা থেকেই আসতে পারে, চেম্বারে আসে, তাহলে হয় কি পেশেন্ট একটু সেফ থাকে, ডক্টররা একটু সেফ থাকে। এবং পেশেন্টকে অবশ্যই অন কলে ফোনে পেশেন্টকে ওই একটা টাইম ফিক্স টাইমে আসবে, যেন ওভারল্যাপিং না হয় চেম্বারে পেশেন্টদের। পেশেন্ট আমরা চেষ্টা করছি যে মানুষের গ্যাদারিংটা কম হবে, মানে পেশেন্ট অর্থাৎ এক রকম ওয়ান স্টপ সার্ভিস আপনারা দিতে চেষ্টা করছেন, 10 মিনিট পরে পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া। জি 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 ডাক্তার ফারিয়া তাবাসসুম খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন আমাদেরকে, যে আসলে চেম্বারে যে একটা জমায়েত হয় রোগীদের বা রোগীর স্বজন, তারা এসে ওয়েট করে, অপেক্ষা করছে চিকিৎসকের জন্য, সেক্ষেত্রেও কিন্তু আসলে রোগটি ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। আপনার এই তথ্যটি অবশ্যই আমাদের যারা শুনছেন তাদের কাজে লাগবে, যে আপনারা যদি ওয়ান স্টপ সলিউশন নেওয়া যায়, অর্থাৎ এসেই আপনি যেটি বলছিলেন যে দেখিয়ে যদি চলে যায়, তাহলে নিশ্চয়ই তাদের উপকার আসবে। ডাক্তার ফারিয়া তাবাসসুম খুব চমৎকার করে বলছিলেন। আপনার কাছে আবারও আসবো আমরা দাঁতের চিকিৎসা নিয়ে। আমরা এ পর্যায়ে অধ্যাপক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল স্যার, আপনার কাছেই একটু জানতে চাচ্ছি যে স্যার, সামনে তো শীতকাল, অনেকের মাথায় এটা ঘুরপাক খাচ্ছে যে শীতকালে এই রোগটি কি বেড়ে যাবে কিনা, কেননা আমরা দেখেছি অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য নিউজিল্যান্ড, আমরা দেখছি 103 দিন পরেও কিন্তু সেখানে সেকেন্ড ওয়েভ এসেছে, দ্বিতীয় দফায় কিন্তু এই রোগটি আবার সংক্রমণ তাদের দেশে দেখা গিয়েছে। আমাদের দেশেও এই ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, বা সাধারণ মানুষ কি কি আসলে যত্ন বা সচেতন থাকবেন? আসলে আমাদের ধরেন নভেম্বর ডিসেম্বর তো চায়না শুরু হলো, তো তারপর থেকে এখন পর্যন্ত যে করোনা রোগটা চলছে, তাতে কিন্তু শীত প্রধান দেশেও হয়েছে, আবার গরমকালের দেশ যেগুলো সেগুলোতে হয়েছে। আমাদের দেশে তো গরম চলছে, আবার শীতকালের সময় ধরেন আমেরিকা বলেন বা কানাডা বলেন বা চায়না, যে ওই সব জায়গাগুলোতে কিন্তু করোনা হয়েছে। এটাতে প্রমাণ হয় যে এটা শীত বা গরম, এটাতে কোনো এফেক্ট করছে না করোনাকে। শীতকালও যেভাবে হতে পারে, গরমকালও সেভাবে হতে পারে। মানে এটা বা বডি টেম্পারেচার কেমন হচ্ছে সেটার উপর নির্ভর করবে না যে আমার ভিতরে করোনা ভাইরাসটা গিয়ে টিকতে পারবে কিনা। হ্যাঁ, এটা তো সুতরাং শীত আসছে বলে যে আমরা নিশ্চিন্ত হব যে আরো বেড়ে যাবে, এটা কোনো বিষয় না। আমাদের সচেতনতাই হচ্ছে মূল কারণ, মূলটা দরকার। এবং শীতকালের সময় কিন্তু সাধারণত আমরা দেখেছি যে একটু ফ্লু লাইক যেই সমস্যাগুলো রয়েছে, এগুলো কিন্তু এমনিতেই বেড়ে যায় শীতকালে। এটা একটা মানে শীতকালে একটা কনফিউশন অ্যারেজ করবে, যেহেতু শীতকালে মানে কমন কোল্ড বা ফ্লু এগুলো বাড়ে, সুতরাং ওই সময়তে দেখা গেল যে করোনা হলো নাকি ফ্লু হচ্ছে, এটা নিয়ে একটা মানুষের মধ্যে সন্দেহ থাকবে। যারা অনেক সময় মানুষের দেখা যায় যে প্রতি শীতে একবার করে ফ্লুটা হয়,
তারা কিন্তু হয়তো দেখা হলো নতুন করে করোনাই হলো, কিন্তু সে জানে যে আমার মানে শীত আসলে একটা তো ঠান্ডা লাগা হয়, দেখা গেলো যে এই করোনাকেও ওইভাবে চালাই দিতে চাওয়ার চেষ্টা করবে আর কি। সেক্ষেত্রে চিকিৎসা বা চিকিৎসকদের ক্ষেত্রে পরামর্শ নিতে হবে এবং এটা কিন্তু একটা বাড়তি একটা স্বাস্থ্য সেবা ক্ষেত্রে একটি বাড়তি চাপ হিসেবে থাকবে, সুতরাং সতর্ক থাকাটা খুব জরুরি, অবলম্বন করতেই হবে আমাদেরকে। আমি তো মনে করি যে মাস্ক ব্যবহার যতটা, এটা অনেক পৃথিবীতে যদি WHO প্রথম দিকে মাস্ক ব্যবহার সম্পর্কে একটু অতটা উৎসাহিত করে নাই, যেহেতু শুধু হেলথ ওয়ার্কারদের বলেছে বা জেনারেল পাবলিকদের কিন্তু বলা হয়নি প্রথম ধাপে। তো এটা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা এটা একটা হতে পারে যে হেলথ ওয়ার্কাররা একসময় মাস্কের ঘাটতি পড়বে, তারাই ব্যবহার করতে পারবে না, এই কারণে হয়তো বা মোটিভ থেকে বলে থাকতে পারে। কিন্তু আমার যা অভিজ্ঞতা আমরা দেখছি যে মাস্ক কিন্তু খুবই ভালো একটা প্রোটেক্টিভ মেজার। এটা প্রথম থেকে এটা এখন যেমন কাপড়ের মাস্ক নিয়ে কথা হচ্ছে যে কাপড় তৈরি করা মাস্ক ব্যবহার করতে বলছে, তো তখন কিন্তু WHO এটা বলতে পারতো যে মাস্ক যেমন ধরনের মাস্কই হোক আপনি ব্যবহার করেন 10% প্রোটেকশন হলেও তো হবে আর কি। তাহলে কিন্তু আমার মনে হয় যে এনি মাস্ক ইজ বেটার দেন নো মাস্ক, এরকম একটি থাকা উচিত ছিল, একেবারেই কিছু না থাকার চাইতে বরং কিছু একটা মাস্ক। মানে আমরা করোনা থেকে সাবধান হব, এটাও যেমন আমাদের জীবনে বাস্তবতা, আমাদেরকে বাঁচতে হবে, কাজকর্ম করতে হবে, এটাও বাস্তবতা, এবং সেই দিক থেকে কিন্তু মানুষ বের হয়ে যাচ্ছে, জীবিকার তাগিদে, প্রয়োজনের তাগিদে মানুষ বের হচ্ছে। কিন্তু আমরা এখন কিন্তু অনেকে অভ্যস্ত হয়ে গেছে মাস্ক পরতে পরতে, খুব একটা কিন্তু আমরা সকাল হলেই বের হওয়ার আগে সুন্দরভাবে মাস্কটা পরে বের হয়ে যাচ্ছে। এটা আমরা অভ্যাস গড়ে তুলতে পারি এটা আগামী কয়েক বছরের জন্য। তারপরে আমরা কাজকর্ম যা করার করব, আমরা মাঝে মধ্যে। সুতরাং মাস্ক পরাটাকে আসলে খুব গুরুত্ব দিচ্ছেন স্যার, আপনি যেটি বলছিলেন। স্যার আমাদের সাথে একজন দর্শক ছিলেন পাবনা থেকে, উনি তার মায়ের ব্যাপারে কিছু সমস্যা বলছিলেন যে তার ডায়াবেটিস আছে, এখন তার শরীর কাঁপে এবং সবচেয়ে বড় সমস্যা হয় ঘাম হচ্ছে, এর ধরনের কিছু সমস্যা নিয়ে কিন্তু একটি প্রশ্ন করেছিল স্যার। একটা প্রশ্ন হয়েছিল একই ধরনের বিষয়টা, আমরা এরকম ধরনের একটি উত্তর দিয়েছি, তবুও স্যার যদি আমাদের এই দর্শকের প্রশ্নটি যদি স্যার আপনি আরেকবার একটু বলেন, তার শরীর কাঁপে এই কথাটি কিন্তু বলছিলেন। শরীর কাঁপা আসলে আমরা তো অনেক রোগ আছে যেগুলো থেকে শরীর কাঁপতে পারে, যেমন আমরা জানি যে পার্কিনসনিজম আছে বা আরো কিছু সিনাইল আছে বা ফ্যামিলিয়াল আছে, এগুলো থেকে শরীর কাঁপতে পারে, বা এমনি জাস্ট উইকনেস থেকে হতে পারে। ওনারা যেমন ঘামছে, ওনারা জানি না আমরা যে করোনা রোগ ছিল কিনা, ওনার তো একটা কোনো জ্বরের হিস্ট্রি দেয় নাই, যে যারা অনেক ছোটটা ভালো হয়ে গেছে এমন রোগ কিন্তু আমরা দেখেছি যে করোনা ভালো হয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু এক্সট্রিম উইকনেস, প্রচণ্ড দুর্বল, ঘাম হয়, এখন একটা লেথার্জি ভাব, এই ধরনের প্রবলেম থাকতে পারে। তো এমন হতে পারে যে ওনার হয়তো কিছুদিন আগে করোনা ছিল, উনি ভালো হয়ে গেছে, সেটার একটা পরবর্তী যে ইফেক্টগুলো সেটাও হতে পারে, বা অন্য কোনো প্রবলেম যেটা, বা আমি যেটা বললাম যদি নাই থাকে আসলে করোনা যদি নাও হয়, তবুও উনি এই 50 বছরের একজন নারী, সুতরাং তার ডায়াবেটিস ছিল, সুতরাং তাকে আসলে আমরা কিভাবে কি করা প্রয়োজন বলে মনে করেন স্যার? এটা আসলে ওইভাবে সরাসরি বলা মুশকিল, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি, কিছু করা প্রয়োজন। জি, একে আবার আসবে ঘাম, যদি আমরা ডিজিজ চিন্তা করি তাহলে থাইরয়েডের ডিজিজগুলো বা ডায়াবেটিস হচ্ছে কিনা, বা অন্য কোনো জ্বর আছে কিনা সেটাও একটা দেখা দরকার, যে কোনো শরীরে লবণের মাত্রাটি সেটাও দেখা প্রয়োজন, পরীক্ষা করলে বোঝা যাবে যে কি কারণে এটা হচ্ছে, বা হয়তো বা ন্যাচারালি হচ্ছে, সেটাও হতে পারে। ধন্যবাদ স্যার। দর্শক, আপনি যিনি পাবনা থেকে প্রশ্ন করেছিলেন আপনার মায়ের ব্যাপারে, সেই সমস্যাটি নিয়ে কিন্তু স্যার খুব চমৎকার করে বললেন যে কি কি কারণে হতে পারে। সুতরাং একটু যদি সেই বিষয়গুলো আপনি দেখিয়ে ফেলেন, আপনার পাশে কোনো চিকিৎসককে দিয়ে নিশ্চয়ই আপনি এই সমস্যাগুলো সমাধান হবে। তবে কি হতে পারে সেটি কিন্তু আমরা বলে দিয়েছি, অধ্যাপক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল উনি কিন্তু খুব চমৎকার করে বলেছেন। দর্শক মণ্ডলী, আমাদের সাথে একজনের প্রশ্ন রয়েছে। কে আছেন আমাদের সাথে? আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার ফোন বা আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনি একটু আমাদেরকে প্রশ্নটি করবেন। জি হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমার আপুর কাছে একটা কোশ্চেন ছিল। আমার উপরের আঁচল দাঁতটা মানে অর্ধেকটা ভেঙে গেছে, এখন খুব পেন হচ্ছে। তো এর জন্য আসলে দাঁতের ডক্টরের কাছে আমি যেতেও ভয় পাচ্ছি করোনার মধ্যে, মানে বাসায় কি কোনো মেডিসিন আমি খেতে পারি? জি ধন্যবাদ। দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। এই সমস্যাটা নিয়ে আমরা ডাক্তার ফারিয়া তাবাসসুম আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই আমাদের দর্শকের প্রশ্নটি শুনতে পেয়েছেন। তার আক্কেল দাঁত উঠেছে বা ভেঙে গেছে, এখন সে বাসায় বসে কিভাবে চিকিৎসা নিতে পারেন? ডাক্তার ফারিয়া তাবাসসুম। আচ্ছা, উনার হচ্ছে যদি পেইন খুব সিভিয়ার হয়, অনেক বেশি ব্যথা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে, এবং ওই দাঁতটা যদি আক্কেল দাঁতটা মানে আক্কেল শেষ দাঁত, তো আক্কেল দাঁতটাকে বলছে ওটাকে ফেলে দিতে হবে হয়তো, হ্যাঁ।
এটাকে এক্সট্রাকশন করতে হবে। আর যদি অল্প ব্যথা হয়, বর্তমানে উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেলিমেডিসিন নিয়ে উনি একটা ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক শুরু করবেন। কারণ ডাক্তারের পরামর্শ ছাড়া এই মুহূর্তে কোনো ব্যথার ওষুধ আমরা সাজেস্ট করছি না, এই জন্য যে যদি সে নিজের অজান্ত কোভিড আক্রান্ত হয়ে থাকে এবং কোনো পেইন কিলার তার অ্যাজমা বা অন্য কোনো প্রবলেমের জন্য দায়ী হয়, এই কারণে আমরা কোনো মানে ডাক্তার পরামর্শ ছাড়া এই মুহূর্তে কোনো রকম ওষুধ আমরা ব্যথার ওষুধ আমরা দিচ্ছি না। ব্যথার ওষুধ ওই ডাক্তার পরামর্শ অনুযায়ী নেবেন। জি জি, ডাক্তার ফারিয়া, কিন্তু ওনাকে যদি ডাক্তার ফেলতে হয়, ব্যথা না কমে দেন হসপিটালে গিয়ে ডাক্তার ফেলতে। জি, আমরা বুঝতে পেরেছি বা নিশ্চয়ই দর্শক আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু পেয়েছেন যে ব্যথার ওষুধ কিন্তু এমনিতেই চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই কিন্তু খাওয়া ঠিক নয়। সেটি ডাক্তার ফারিয়া কিন্তু খুব চমৎকার করে বললেন যে কেন এই কি সমস্যা হতে পারে, কি কি স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে, এবং ফার্মেসি থেকে অযথাই কোনো ওষুধ কিনে নিজের মতো করে না খাওয়াটা খুব জরুরি। ধন্যবাদ ডাক্তার ফারিয়া তাবাসসুম, এবং দর্শক যিনি প্রস্তুত করেছেন আপনাদেরকেও ধন্যবাদ। অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল স্যার, আপনার কাছে একটু জানতে চাই যে আমরা সবসময় আশার নিয়েই বাঁচি, সুতরাং সামনে আমাদের কি কোনো আশা রয়েছে কিনা? সবাই প্রত্যাশা করছে যে প্রতিষেধকটি আসবে এবং আমরা হয়তো নিরাপদ বা খুব কার্যকরী একটি চিকিৎসার মধ্যে থাকবো বা প্রতিষেধকের মধ্যে থাকবো। স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই প্রতিষেধকটি আমাদেরকে খুব বেশি নিরাপত্তা দিতে পারবে বা আমাদের আসলে কি করা প্রয়োজন? আমরা জানি যে এই করোনা ভাইরাস কিন্তু তার মিউটেশন খুব বেশি হচ্ছে আর কি সারা পৃথিবীতে, চারিত্রিক কিছু পরিবর্তন কিন্তু খুব হয় মিউটেশনের জন্য, এবং এই কারণে কিন্তু ভ্যাকসিন আসাটা খুব ডিফিকাল্ট। কারণ ভ্যাকসিন আমরা যে মিউটেশনের উপরে ভ্যাকসিনটা হচ্ছে, মিউটেশন চেঞ্জ হতে হতে একটা সময় দেখা যে ভ্যাকসিনটা আসলো সেটা তার প্রতিরোধ দিতে পারছে না আর কি। এই কারণে কিন্তু এটা পিছাচ্ছে। আর ইনফ্যাক্ট এটা যে নিয়ম অনুযায়ী যদি করতে হয়, একটা ভ্যাকসিন আসতে 7 থেকে 8 বছর লাগে। তারপরেও যদিও খুব র্যাপিডলি এটা হচ্ছে, যে মানে ট্রায়ালগুলো হয়, বড় বড় ট্রায়ালগুলো হচ্ছে, সেগুলো হয়তো তারা অ্যাভয়েড করছে, মানে এটা পাইলট ট্রায়ালের মাধ্যমে এগুলো নিয়ে আসবে। তারপরেও এটা কিন্তু একটা মানে সবচেয়ে বড় অসুবিধা যে এটা মিউটেশন, এটা চরিত্র বদলে ফেলছে, ফলে এটা কার্যকরী ততটা না হওয়ার সম্ভাবনায় আছে। অনেকটাও দেখা যাচ্ছে অন্য ডিজিজগুলোতে যতটা পাওয়া যায়, সেক্ষেত্রে হয়তো এটা ফলাফল হয়তো ভালো নাও হতে পারে। সেটা হয়তো আমরা ইউজ করলে তখন বুঝতে পারবো। অর্থাৎ সারা বিশ্বে যে ট্রায়ালগুলো চলছে, নিশ্চয়ই এটি কার্যকরী একটি প্রতিষেধক হিসেবে যদি আমাদের হাতে পাই, তবে সেটি হয়তো কার্যকরী হবে আমাদের সাধারণ মানুষের জন্য। তবে দর্শক মণ্ডলী, স্যার যেটি বলছিলেন যে ভ্যাকসিনটি আমাদেরকে কতটুকু সচেতন বা প্রতিষেধক হিসেবে কাজ করবে সেটি আমরা এই মুহূর্তে বলা খুব মুশকিল। তবে আমাদের এই মুহূর্তে যে কাজগুলো করা প্রয়োজন, যে সচেতনতা আমাদের মানা খুব প্রয়োজন, স্বাস্থ্যবিধি মানা প্রয়োজন। বাংলাদেশ সরকার যে বিষয়গুলোকে বারবার তুলে ধরার চেষ্টা করছেন গণমাধ্যমের মাধ্যমে, এবং আমাদের এটিএন বাংলাতে আপনারা জানেন যে এই বিষয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো আপনাকে বলার চেষ্টা করছি, সুতরাং মেনে চলার চেষ্টা করবেন। ডাক্তার ফারিয়া তাবাসসুম, আপনার কাছে শেষ প্রশ্ন, কেননা আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা একটু শুনতে চাই যে এই কোভিডের সময় আসলে আমাদের দাঁতের কিভাবে যত্ন আমরা নিতে পারি। আপনি শুরুর দিকে একটু বলছিলেন, তবে আমরা দর্শকদের জন্য আপনার কি কি পরামর্শ রয়েছে আমরা শেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে বলতে চাই। আচ্ছা, কোভিডের ব্যাপারে আমরা, যেহেতু আমি দাঁতের ডাক্তার, সবাই সবসময় দাঁতের দিকে ফোকাস করি, আমরা কিন্তু মুখের একটা বিশাল অংশ নিয়ে কিন্তু আমরা কাজ করছি। তো এখানে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে টেস্টের ব্যাপার। আমি কিছু আগে যেহেতু বলেছি দাঁত কিভাবে সুস্থ রাখতে হবে, আমি এখন একটু অন্য কথা যাই। যে কোভিডে একটা বড় একটা ব্যাপার হচ্ছে মুখে টেস্ট নাই, স্বাদ নাই বলে রোগীরা। তো এই দিকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে আমি এই ব্যাপারে একটু বলে দিচ্ছি যে ওনারা যেন ওরাল মেডিসিনের ডক্টরকে দেখান। হ্যাঁ, ওরাল মেডিসিন মুখের যারা কাজ করে বা ওএমএফএস এর ডক্টর যারা আছেন, যে আমার মুখে ওনাদের যে যদি কোভিড কারণে মুখে টেস্ট থাকছেন এবং এটা লং টার্ম কিন্তু এটা রান করছে 2-3 মাস। ইনফ্যাক্ট আমারও কোভিড ছিল, তো আমার যখন হয়েছে আমার কিন্তু 5 মাসের ভিতরে ভালো হয়নি, আমার অনেক সময় লেগেছে। এই জন্য আমরা মাউথ ওয়াশটাকে খুবই ইম্পর্টেন্স দিচ্ছি, এবং এতে ইমিউনিটি কমে যায় শরীরে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনও ওরালি হচ্ছে। হ্যাঁ, টাংটা বলছে মুখ জ্বলে যাচ্ছে, আমার ড্রাই মাউথ হয়ে যাচ্ছে, মুখ জ্বলছে, এ ধরনের বিভিন্ন কমপ্লিকেশনে কিন্তু পেশেন্ট বলছে, শুধু দাঁত যে তা কিন্তু না। হ্যাঁ, তো এই জন্য আমি যেটা বলবো যে
কোভিড এবং কোভিডের আগে, কোভিডের পরে এবং কোভিডের সময় পুরো সময়টাতে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি যে পেশেন্ট যেন মাউথ ওয়াশটা ইউজ করে, একটু লবণ গরম পানি, হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে যেন মুখটা কুলি করে, একটু গরম পানি দিয়ে গড়গড়া করে, একটু গরম একটু ওয়ার্ম পানি যেন খায়। হ্যাঁ, এই জিনিসটা আমরা খুব বারবার বলছি। এবং তারা যেন একটু ভিটামিন সাপ্লিমেন্ট যদি প্রয়োজন হয় নিবে, যে কোনো কিছু ডাক্তারের পরামর্শ অনুযায়ী। তারপরে হচ্ছে তাদের অনেক সময় অনেক ভিটামিনের অভাব হচ্ছে, তারপরে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে একটু পেশেন্টরা যেন মুখে টেস্ট নেই, এই ব্যাপারটাতে যদি বসে না থেকে যে কোভিড হলো আমার মুখে টেস্ট আমি বসে থাকি, ব্যাপারটা যেন না করে। পেশেন্ট যেন অবশ্যই ওরাল মেডিসিন অথবা ওএমএফএস এর ডক্টর যেন দেখায়, যারা ডেন্টাল সার্জন আছে তাদের কাছে যেন অবশ্যই যায় যে মুখে টেস্ট এই ব্যাপারটা আমরা এখন কি করতে পারি। টাং রেড হয়ে যাচ্ছে, অনেক রকমের কিন্তু ওরাল ফাঙ্গাস কিন্তু ইনভলভমেন্ট আছে এখানে। কাজেই এই ব্যাপারগুলোর দিকে আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে। জি, ধন্যবাদ ডাক্তার ফারিয়া তাবাসসুম। আপনি খুব চমৎকার কিছু তথ্য আমাদের দর্শকদের জন্য দিয়েছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই দর্শক মণ্ডলী যারা শুনছিলেন আমাদের এই অনুষ্ঠানটি, তারা অনেক উপকৃত হবেন। খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে কথা বলেছেন আমাদের স্টুডিও থেকে অধ্যাপক ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল এবং সাথে অনলাইনে ছিলেন ডাক্তার ফারিয়া তাবাসসুম। অনুষ্ঠানটি শেষ করতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং ডাক্তার ফারিয়া তাবাসসুম আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনলাইনে যুক্ত হবার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের জীবন কিন্তু অনেকভাবে পরিবর্তিত হয়েছে। আপনারা জানেন যে নবস্বাভাবিকত্ব বলছি, নিউ নর্মাল লাইফ, অর্থাৎ নতুন জীবনে আমরা একটু প্রবেশ করেছি। সুতরাং সেখানেও আমাদের ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমাদের স্যার যেমনটি করে বলছিলেন যে আমাদের প্রতিষেধকের উপরে নির্ভর করেই থাকলে হবে না, বরং আমাদেরকে সচেতন থাকলে আমরা এই রোগটি থেকে ভালো থাকবো। আপনাদের ভালো থাকা এবং সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। এটিএন বাংলার সাথেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।